একসময় যাকে ইউরোপ কাঁপানোর শক্তি বলা হতো, সেই ওসমানীয় বাহিনী আজ দাঁড়িয়ে আছে এক অচেনা বিপর্যয়ের মুখে। আঙ্কারার ময়দানে ঠিক কী ঘটেছিল যা বদলে দিয়েছিল পুরো ইতিহাস, আজকে আপনাদেরকে এর দ্বিতীয় পর্ব জানাবো। আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। বায়েজিদ বুঝতে পেরেছিলেন যে যুদ্ধের জন্য তৈমুরের আশ্বারোহী বাহিনী আঙ্কারার সমতল ভূমিকেই বেছে নেবে, তাই তিনি তার বাহিনী নিয়ে সেদিকেই রওনা হয়েছিলেন। দ্রুতবেগে সেখানে পৌঁছে অবশ্য হতাশ হতে হয়েছিল তাদের, কারণ সেখানে পৌঁছানোর পর তারা জানতে পারে যে সিবাসের উত্তরে টোকাত অঞ্চলে তখন ধ্বংসযজ্ঞ চালাচ্ছে তিতুমির বাহিনী। যখন তারা বায়েজিদ বাহিনীর এখানে আসার কথা শুনতে পেল, সাথে সাথেই তৈমুর তার বাহিনীকে ঝড়ের বেগে সিবাস থেকে দক্ষিণ পশ্চিমে যেতে নির্দেশ দিলেন। কিজিলিরমার্ক নদীর তীরে ধরে তারা কায়সেরিতে পৌঁছে সেখানে অল্প বিশ্রাম ও ঘোড়াগুলিকে খাওয়ানোর পর তারা আবার রওনা হয়ে পড়ে। উদ্দেশ্য তখন যত তাড়াতাড়ি সম্ভব আঙ্কারায় পৌঁছা। আসলে এটা ছিল তৈমুরলংয়ের চমৎকার এক কৌশল। একদিকে তিনি যেমন ওসমানীয় বাহিনীকে অতিরিক্ত ঘুরিয়ে ভ্রমণক্লান্তিতে জর্জরিত করতে চাচ্ছিলেন, তেমনি যুদ্ধক্ষেত্র নির্বাচনের স্বাধীনতাও পেয়েছিলেন তিনি। এর ফলে সকল সমীকরণই যে একসময় তার পক্ষে যাওয়া শুরু করে তা আমরা একটু পরেই দেখতে পাব। টানা ৮ দিন বিশ্রামহীন যাত্রার পর অবশেষে আঙ্কারায় এসে পৌঁছে ওসমানীয় বাহিনী। একটানা বিশ্রামহীন এই যাত্রার ফলে পিপাসা ও ক্লান্তিতে কাবু হয়ে পড়েছিল তাদের অধিকাংশ সেনাই। ওইদিকে তৈমুর ঠিকই চুবুক শহরের উত্তর পূর্ব দিকে প্রয়োজনীয় প্রতিরক্ষামূলক ব্যবস্থা গ্রহণের মতো যথেষ্ট সময় পেয়েছিলেন। বায়েজিদ সেখানে এসে পৌঁছান ২৭ জুলাই। তার জেনারেলদের অনেকেই তাকে প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণের পরামর্শ দিয়েছিল, তবে সেই পরামর্শ আমলে না নিয়ে বরং আক্রমণাত্মক রণকৌশল বেছে নিয়েছিল সুলতান। এবার আসা যাক কোন বাহিনী কীভাবে তাদের সেনাদের সাজিয়েছিল এই আলোচনায়। লাল রং দিয়ে ওসমানীয় বাহিনী এবং নীল রং দিয়ে তিমুরীয় বাহিনীকে বোঝানো হয়েছে। অনেকটা অর্ধচন্দ্রকারে সাজানো ওসমানীয় বাহিনীর ডান ভাগের নেতৃত্বে ছিলেন সুলতান বায়েজিদের ছেলে সুলাইমান সেলেবি। রুমেলীয় বাহিনী এবং আনাতলীয় থেকে আগত তুর্কি যোদ্ধাদের সমন্বয়ে গঠন করা হয়েছিল এই বাহিনী। বাম দিকের বাহিনীর নেতৃত্বে ছিলেন সার্বিয়ার সামন্তরাজ স্টোফেন লাজারেভিচ। এই বাহিনীতে সার্বিয়া থেকে আগত ভারী অস্ত্রে সজ্জিত নাইটদের পাশাপাশি আনাতলীয় যোদ্ধারাও ছিল। মাঝখানের বাহিনীটি সাজানো হয়েছিল জেনিসারি ও আজাপদের দিয়ে, যার নেতৃত্বে ছিলেন সুলতান নিজেই। সেই সাথে ছিল তার ৩ ছেলে ঈসা, মুসা ও মুস্তফা। এবার আসা যাক তিমুরীয় বাহিনীর কথায়। ডান ও বাম দিকের বাহিনীর নেতৃত্বে ছিলেন যথাক্রমে তৈমুরের ২ পুত্র শাহরুখ ও মিরান শাহ। সবচেয়ে শক্তিশালী ছিল তাদের বাহিনীর মধ্যভাগ, যার নেতৃত্বে ছিল মোহাম্মদ সুলতান। এখানে সমরকন্দ থেকে আসা ভারী অস্ত্র ও বর্মে সজ্জিত আশ্বারোহী বাহিনীর পাশাপাশি ভারত থেকে আনা যুদ্ধ হাতির পালও ছিল। মধ্যভাগের পেছনে থাকা রিজার্ভ ডিভিশনের নেতৃত্ব ছিল তৈমুর নিজে। যুদ্ধ শুরু হয়েছিল ১৪০২ সালের ২৮ জুলাই সকাল ৯টা, মতান্তরে সকাল ১০টায়। যুদ্ধের বর্ণনা দেওয়ার আগে এক্ষেত্রে যুদ্ধক্ষেত্র সম্পর্কেও আমাদের জানা দরকার, কারণ এই যুদ্ধে তৈমুরলং যুদ্ধক্ষেত্র নিয়ে যে কৌশল পরিচয় দিয়েছিলেন তা তার পরবর্তী বিজয়ের উল্লেখযোগ্য ভূমিকা রেখেছিল। আঙ্কারার যুদ্ধক্ষেত্রটি ছিল দুপাশে পাহাড় দিয়ে ঘেরা বিশাল এক সমতল ভূমি। পশ্চিম দিকের পর্বতমালা থেকে নেমে এসেছিল চুবুক খাড়ি। এর পানি এসে প্রথমে জমা হচ্ছিল একটি জলাশয়ে, পরে সেখান থেকে তা উত্তর ও দক্ষিণের বিভিন্ন অংশে প্রবাহিত হচ্ছিল। অর্থাৎ যুদ্ধক্ষেত্রের একমাত্র সুপেয় পানির উৎস ছিল এই খাড়ির পানি। যে দল জলাশয়ের নিয়ন্ত্রণ নিতে পারবে, পুরো এলাকার পানি নিয়ন্ত্রণও থাকবে সেই দলের হাতেই। যুদ্ধ করতে গিয়ে ক্লান্ত ও পিপাসার্ত ওসমানীয় বাহিনী খুব বেশি পানি পান করতে পারেনি, কারণ তিমুরীয় বাহিনী একদিকে যেমন আশেপাশের এলাকার সব কুয়া ধ্বংস করে দিয়েছিল, তেমনি বাঁধ দিয়ে বদলে দিয়েছিল উপরে উল্লেখ করা সেই পানির উৎসের গতিপথ। শুধুমাত্র পানি নিয়ে খাটানো এই কৌশলই বলা যায় যুদ্ধে তৈমুরের বাহিনীকে বিজয়ের দিকে অনেকখানি এগিয়ে দিয়েছিল, মানসিকভাবে করে তুলেছিল অধিক বলীয়ান। সুলতান বায়েজিদের নির্দেশে তৈমুরের বাহিনীর উদ্দেশ্যে এগিয়ে যায় ওসমানীয় বাহিনীর ২ পাশের সেনারা, কিন্তু তিমুরীয় বাহিনীর বৃষ্টির মতো ছোড়া তীর আর নেপোতা ফায়ার বলের কাছে টিকতে পারেনি ডান দিকের বাহিনীটি। বাম দিকে থাকা স্টোফেনের নাইট বাহিনী অবশ্য বীরত্বের পরিচয় দিয়েছিল। শুরুতে তাদের তুমুল আক্রমণের ফলে পিছু হাঁটতে বাধ্য হয় তৈমুরের বাহিনী।
অল্প সময়ের মাঝেই বিশ্বাসঘাতকেরা তাদের মুখোশ উন্মোচন করতে শুরু করে। কারামান, আইদিন ও মেন্তেস থেকে আগত তুর্কিরা সুযোগ বুঝে যোগ দেয় তৈমুরীয় বাহিনীর সাথে। এর পেছনে অবশ্য তৈমুরের সুদূরপ্রসারী চিন্তাকেও কৃতিত্ব দিতে হবে, কারণ যুদ্ধ শুরুর আগে বছরখানেক তিনি আসলে একনিষ্ঠভাবে ঠিক এই কাজগুলি করে যাচ্ছিলেন, যার সুফল অবশেষে পেলেন যুদ্ধের ময়দানে। হঠাৎ করে এভাবে লোকবল কমে যাওয়ায় বিপদে পড়ে যান শুরুতে ত্রাসের সঞ্চয় করা স্টেফেনের বাহিনী। তিমুরীয় বাহিনী ডান দিকের সাথে কুলিয়ে উঠতে না পেরে পিছু হাঁটতে বাধ্য হয় তারা। অপরদিকে ওসমানীয়দের ডান দিকের বাহিনীর উপর এরপর ঝাঁপিয়ে পড়ে তিমুরীয় সেনারা। আগের তীর আর আগুন বৃষ্টির পর এবার সৈন্যদের হামলা আর সামলাতে পারেনি তারা। তাই ঠিকমতো যুদ্ধ শুরু করার আগে যুদ্ধে হেরে গেছেন ভেবে সিও বাহিনী নিয়ে পালিয়ে যান সুলাইমান সেলেবি। ততক্ষণে বিশ্বাসঘাতকদের কারণে বেশ দুর্বল হয়ে পড়েছিল ওসমানীয় বাহিনী। তবুও যুদ্ধক্ষেত্র ছেড়ে যাননি সুলতান বায়েজিদ। প্রাণপণে লড়ে যাচ্ছিলেন তার সাথে থাকা জেনিসারিদের নিয়ে। একসময় পালিয়ে যেতে শুরু করে পদাতিক বাহিনীও। তবে জেনিসারিদের সাহায্যার্থে রণাঙ্গন ছাড়েনি আশ্বরোহী বাহিনী। তখনই তাদের দিকে বিশাল সৈন্য সামন্ত নিয়ে অগ্রসর হন তৈমুরলং নিজেই। তিন দিক থেকে ওসমানীয় বাহিনীদেরকে চেপে ধরে তৈমুর বাহিনী। এক পর্যায়ে হার মানতে বাধ্য হয় ওসমানীয়দের আশ্বরোহী বাহিনীও। তখন সুলতান তার জেনিসারি ও সিপাহীদের নিয়ে কাছেই এক পাহাড়ে পিছু হাঁটতে শুরু করেন। মরণপথ যুদ্ধের শপথই যেন সেদিন নিয়েছিলেন তিনি। স্টেফান লাজারেভিচ অনেক অনুরোধ করেছিলেন সুলতানকে পালিয়ে যাবার জন্য, তবে সুলতান সেই কথায় কর্ণপাত না করে যুদ্ধ চালিয়ে যেতে থাকেন। শেষ পর্যন্ত অবশ্য আর পারেনি ওসমানীয় বাহিনী। তারা পরাজিত হয় তৈমুরলংয়ের বহুজাতিক সেই বাহিনীর কাছে। বন্দী হন সুলতান বায়েজিদ স্বয়ং। তার আরেক ছেলে মুস্তফা সেলেবিও সেদিন বন্দী হয়েছিলেন। তাকে 1405 সাল পর্যন্ত সমরকন্দে আটকে রাখা হয়েছিল। ওসমানীয় ও তিমুরীয় বাহিনীর মরণপণ এই যুদ্ধের শেষ পর্যন্ত জয়ী হয় তৈমুরলংয়ের বাহিনী। যুদ্ধে প্রায় 50,000-এর মতো তুর্কি সেনার মৃত্যুবরণ করেছিলেন বলে জানা যায়। ওইদিকে বন্দী সুলতান বায়েজিদকে নিজের সাথে নিয়ে যান তৈমুর। অবশেষে বন্দী থাকাকালেই পরের বছর মার্চ মাসে পরলোক গমন করেন তিনি। ওসমানীয় সাম্রাজ্যের ইতিহাসে আঙ্কারার এই যুদ্ধের ফলাফল ছিল অত্যন্ত সুদূরপ্রসারী। এর ফলে কিছুদিন আগেই পূর্বে আনাতোলিয়ান জয় করা অঞ্চলগুলো হাতছাড়া হয় ওসমানীয়দের। তৈমুর সেগুলো তাদের পূর্বের শাসকদের হাতেই তুলে দিয়েছিলেন। অপরদিকে ক্ষমতার দ্বন্দ্ব শুরু হয় সুলতানদের ছেলেদের মাঝে। শুরু হয় অরাজকতা। প্রায় এক দশক ধরে চলা এই অরাজক সময়ে টলে উঠেছিল পুরো ওসমানীয় সাম্রাজ্যই। হুমকির মুখে পড়ে গিয়েছিল তাদের অস্তিত্ব। অবশ্য এক সময় তা কাটিয়ে উঠতে সক্ষম হয় তারা। ক্ষমতায় আসেন ওসমানীয় সাম্রাজ্যের পঞ্চম সুলতান মুহাম্মদ। ধীরে ধীরে আবার শক্তিশালী হতে শুরু করে ওসমানীয় বাহিনী। ফিরে পেতে থাকে তাদের হারানো গৌরব। সম্প্রসারিত হতে শুরু করে তাদের সীমানা, বাড়তে শুরু করে তাদের প্রভাব ও প্রতিপত্তি। ওসমানীয় সাম্রাজ্যের চতুর্থ সুলতান প্রথম বায়েজিদের জীবনে ঘটে যাওয়া যুদ্ধগুলো নিয়ে বর্ণনা শেষ করছি এখানেই। পরবর্তী পর্বে আমরা জানাবো তার মৃত্যুর পর এক দশক ধরে চলা অরাজককাল নিয়েই। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন। ভিডিওটি কেমন লাগলো এটা জানানোর জন্য আমাদের কমেন্ট বক্সে গিয়ে আপনার মূল্যবান মতামতটি জানাবেন।